নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। জীবনের একটা দেখবেন দুরকমভাবে জীবনযাপন করা যায়। একটা হচ্ছে গতানুগতিক প্রবাহে গা ভাসিয়ে, আর একটা হচ্ছে নতুন কিছু করার আশায়। এবার আপনি কোন দিকে ভাববেন? আমার মনে হয় গতানুগতিক যে জীবনযাপন, তাতে কিন্তু খুব একটা উত্থান পতন নেই, তাতে খুব একটা কিছু পাওয়ারও নেই। যতটুকু পাওয়া যায় ও যতটুকু আছে ততটুকুই। তো আমার মনে হয় জীবনটা তো আমি জানি না পরের জন্ম আমার আছে কি না, তাই এই জীবনটাকে আমার মতো করে বাঁচবো। আর ঠিক এখানেই মনে হয় এমন একজন ফ্রেন্ড, ফিলোসফার, গাইডের প্রয়োজন হয় যার কাছে গেলে জীবন সম্পর্কে সঠিক দিশা পাওয়া যায়। ঠিক এখান থেকেই অনুষ্ঠানটা শুরু করব। আচার্য অর্ণব ভারতীকে স্বাগত জানাবো। আপনি গতদিন যখন বলেছিলেন একজন ভদ্রলোক, আপনি তাকে বলেছিলেন যে আমি আপনার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিতে পারবো, আপনাকে রাস্তাটা দেখিয়ে দিতে পারবো। এই কথাটা না সহজে কেউ বলে না। আসুন এটা হয়ে যাবে, আসুন ওটা হয়ে যাবে, আমরা এটা শুনতে অভ্যস্ত না। দেখো তনুশ্রী, অলৌকিকতার কোনো জায়গা নেই অ্যাস্ট্রোলজিতে, এটা আমি আগেও বলেছি, আবারও বলছি। সেকেন্ড হলো, আমি কে, এটা একটা প্রশ্ন, দর্শকদেরও প্রশ্ন যে অ্যাস্ট্রোলজিটা কি। এই যে ভদ্রলোকটা বসে আছে, কে? খায় না মাথায় দেয়। আমি কি মানে এজেন্ট অফ গড? আমি কি ভগবানের এজেন্ট? কিংবা আমি কি রেমিডি, মানে কি আমি ভগবানের কাছ থেকে কিছু দ্রব্যের ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছি যে আমি ভগবানের কাছ থেকে এনে আপনাকে দিচ্ছি, আপনি সেখান থেকে কাজ পেয়ে যাবেন অলৌকিকভাবে? এই দুটোর একটার মানেও কিন্তু তনুশ্রী অ্যাস্ট্রোলজি নয়। অ্যাস্ট্রোলজি হচ্ছে ওয়ে অফ লিভিং। তুমি যে বাঁচছো, তুমি যে হাঁটছো, তুমি যে 10 বছর বয়স থেকে 20, 22, 25 বছর পর্যন্ত বিদ্যা অর্জন করলে, সেটা তুমি অভিনয় হতে পারো, দাবায় হতে পারো, ক্রিকেটে হতে পারো, পড়াশোনায় হতে পারো। তুমি এটা অর্জন করলে তুমি তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছো কিনা। যদি তুমি তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে ইউ আর দ্য মুকাদ্দার কা সিকান্দার। তুমি যদি এটা ব্যবহার করতে না পারো, তাহলে তুমি লাইফে হেরে গেলে। তা হার জেতা একটা খেলা, জিন্দগি এক জুয়া, কবি জিতবি কবি হারবি। या दुश्मनों के बाजुओं में तू खेलता जा बाजियों पे बाजिया। तो तू खेलता जा, খেলতেই হবে। অ্যাস্ট্রোলজার এই অগ্রিম জায়গাটা দেখতে পায় অঙ্কের মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, চিন্তার মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে এই পুরো জায়গাটা দেখতে পায়। দেখে তাকে একটা গাইডলাইন দেয় যে দাদা আপনি এইভাবে হাঁটছেন, হাঁটবেন না, আপনি এইভাবে হাঁটুন, তাহলে আপনার সাকসেসটা স্পিডে আসবে। আপনি যদি ওষুধ খেয়ে হাঁটেন, জ্বর 4 দিনে কমবে। ওষুধ যদি না খান, আপনার 10 দিনে কমবে। তার মানে একটা গাইডলাইন। তো অ্যাস্ট্রোলজি একটা মানুষকে শিডিউল করে, অ্যাস্ট্রোলজি একটা মানুষকে রুটিন করে, অ্যাস্ট্রোলজি একটা মানুষকে একটা জায়গা তৈরি করে দেয়, যে জায়গা দিয়ে হেঁটে সে, বা আমি বললে কি তার রাস্তার মাঝখানের বাম্পারটা প্লেন হয়ে যাবে? হবে না। কিন্তু সে জানতে পারবে এখানে বাম্পার আছে, সে গাড়ির ব্রেকটা মেরে গাড়িটা আস্তে করে বাম্পারটা টপকে যাবে। এই কাজটা করে একজন অ্যাস্ট্রোলজার। গাড়ি আপনার। এই যে অ্যাস্ট্রোলজি ব্যাপারটা তো একটা অঙ্ক, তার মানে, এবং এই অঙ্কে গ্রহ আর নক্ষত্রের কি রকম মানে ভূমিকা রয়েছে, কতটা মেলবন্ধন তাদের মধ্যে হওয়া উচিত? সত্যি কথা বলতে অ্যাস্ট্রোলজি মানে যেমন একটা অঙ্ক, আবার অ্যাস্ট্রোলজিতে আজকে খুব ভালো কথা বলেছো। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি। প্রথম কথা তো একজন আমাকে ভরণী নক্ষত্র সম্পর্কে জানতে চেয়েছে, তার নামটা আমি লিখে নিয়ে এসেছি, চন্দ্রিমা ব্যানার্জি। 10th এপ্রিল আমাকে কমেন্ট করেছেন চন্দ্রিমা ব্যানার্জি যে ভরণী নক্ষত্র নিয়ে আপনি কিছু বলুন। নিশ্চয়ই বলবো, কিন্তু ভরণী নক্ষত্র নিয়ে বলতে গিয়ে দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে পুরাণ, দ্বিতীয় কথা হচ্ছে অ্যাস্ট্রোলজি, তৃতীয় কথা হচ্ছে বিজ্ঞান, চতুর্থ কথা হচ্ছে জীবন। তা পুরাণ, অ্যাস্ট্রোলজি, বিজ্ঞান এবং জীবন, এই চারটের একটা মেলবন্ধন তৈরি করেছি আমি এই ভরণী নক্ষত্রের ওপরে, যেটা সচরাচর শোনা যায় না কিংবা কেউ এইভাবে বলে না। তা আমি এই চারটের মেলবন্ধনে ভরণী নক্ষত্রটা যেহেতু জানতে চেয়েছে, আমি একটু আলোচনা করে নিই। প্রথম কথা বলি যে এই বছর ভরণী নক্ষত্র কেমন যাবে। তো এবছর ভরণী নক্ষত্রের যা ক্ষেত্র রয়েছে, তাতে কিন্তু মে জুন মাসে
আশাপ্রদ কিছু ব্যাপার দেখা যাচ্ছে না ভরণী নক্ষত্রের। বছরের শেষের দিকে সেপ্টেম্বরের পর থেকে কিছু আর্থিক উন্নতি, কিছু ভালো কানেক্টিভিটি ব্যবসাতে এবং চাকরির জায়গাতে এবং অর্থের জায়গাতে বেশ কিছু ভালো সেক্টর তৈরি হচ্ছে এবং সেখান থেকে ডেভেলপমেন্ট আসবে। কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু একটা টালমাটাল অবস্থা চলবে ভরণী নক্ষত্রের, এটা বলে নিলাম। এবার আসি ভরণী নক্ষত্রর সৃষ্টির কিছু ব্যাপারে, কিছু পুরাণ তত্ত্ব নিয়ে একটু কিছু কথা বলি। ভরণী নক্ষত্র হচ্ছে যার দেবতা, অধিদেবতা হচ্ছে যম কিংবা ধর্মরাজ। এই যে অধিদেবতা যম কিংবা ধর্মরাজ, এই যম কে? যম হচ্ছে সূর্যপুত্র, সূর্যের ছেলে, এবং সূর্যের যে স্ত্রী ছিলেন সঙ্গী কিংবা সঞ্জনা, যাকে আমরা বলি সঞ্জনা। তো সঙ্গী সূর্যের তাপ সহ্য করতে না পেরে সঙ্গী সে বাপের বাড়ি চলে গেল। এবার সঙ্গীর বাবা কি? সঙ্গীর বাবা হচ্ছে বিশ্বকর্মা, ঠিক আছে। এবার সঙ্গী বাপের বাড়ি চলে গেল, সেখানে আরেকটা ওয়ে হয়ে গেল। কিন্তু আমি এদিকের ঘটনায় আসি, যে সঙ্গী যখন চলে গেল, যাওয়ার আগে সে তার নিজের জেরক্স কপি হিসাবে ছায়া বলে আর একটা মেয়েকে তৈরি করে সে চলে যায়, যাতে সূর্য বুঝতে না পারে। তো এখন আমরা ক্লোন নিয়ে আলোচনা করি। সেই সময়কার কনসেপ্ট, পুরাণের কনসেপ্ট, যে সঙ্গী তার হুবহু একই রকম দেখতে একজনকে নিয়ে এসেছিল, যাকে ছায়া বলছি, একই রকম দেখতে। তা ক্লোনের কনসেপ্ট তখন থেকে এখানেই বিজ্ঞান পুরাণে মিলেছে। এক্ষুনি বলছিলাম যে মেলবন্ধন আছে একটা। সেকেন্ড হচ্ছে ছায়ার আবার 3টে সন্তান হয়, সঙ্গীরও 3 সন্তান। প্রথম সন্তানের নাম হচ্ছে বৈবস্বত, বৈবস্বত মনু। বৈবস্বত কেন নাম? কারণ বৈবস্বত হচ্ছে বাবস্যান হচ্ছে সূর্যের নাম। আপনারা জানতেন? জেনে রাখুন, বাবস্যান হচ্ছে সূর্য, মার্তণ্ড সূর্যের নাম, বাবস্যান সূর্যের নাম। তো এই সূর্যের নাম বাবস্যান থেকে তার পুত্রের নাম হচ্ছে বৈবস্বত মনু। ঠিক আছে। মনু কেন? কারণ মানব জন্ম তৈরির অনেকটা ক্ষেত্র এই বৈবস্বতর জীবন জুড়ে আছে। ঠিক আছে। দ্বিতীয় পুত্র হচ্ছে যম এবং তার মেয়ে হচ্ছে যমনী। আর ছায়ার হচ্ছে আবার 3 পুত্র কন্যা। এক পুত্র হচ্ছে শনি, এক পুত্র হচ্ছে ওর নাম হচ্ছে সাবর্ণী মনু, সাবর্ণ বংশে এসছে যার থেকে, সাবর্ণী মনু। আর মেয়ের নাম হচ্ছে তাপ্তি। তাপ্তি মানে তপতী নদী, পরে বলা হয়। আর যমুনীকে তো যমুনা বলে আমরা জানি। এবার একদিন এই জমের প্রচন্ড খিদে পেয়েছে। তো খিদে পেয়েছে, এসে ছায়া রূপী সঙ্গীকে বলেছে মা খেতে দাও। তা সে অ্যাভয়েড করেছে, আর দিচ্ছি দাঁড়া না, যেমন করে আর কি। তো এরকম 3-4 বার অ্যাভয়েড করার পরে জমের মাথা গরম হয়ে যায়। তাই ভরণী নক্ষত্রে মানুষের কিন্তু খুব স্পিডে মাথা গরম হয়, এটার সঙ্গে এটা রিলেটেড। তো মাথা গরম হয়ে যাওয়ার পরে দেন যম তখন 3টে কথা বলা আছে, যে কোনো একটা হয়। যেমন বলা হয় যম ছায়ার পেটে লাথি মারে রাগের চোটে, না হলে বলা হয় যম লাথি দেখায়, কিংবা কোথাও বলা হয় যে যম জুতো দেখায়, খড়ম দেখায় ছায়াকে। তো তাতে ছায়া প্রচন্ড রেগে যায়। এক্ষুনি বললাম যে ভরণী নক্ষত্রের মধ্যে মাথা গরম, জমের চটচট মাথা গরম হয়ে যেত। তো তারপরে যেহেতু লাথি দেখালো, তো সেখানে ছায়া প্রচন্ড রেগে যায়। রেগে যে যমকে অভিশাপ দেয়, অভিসম্পাত করে যে তোর পায়ে পোকা পড়বে, এবং যমের পায়ে ক্ষত তৈরি হওয়া শুরু হয়। তখন কি করবে? সে তড়িঘড়ি দিক বুঝতে না পেরে দৌড়ে যায় পিতার কাছে, সূর্যের কাছে। যে বলে যে বাবা দেখো আমার পায়ের এই অবস্থা, আমার অভিশাপ দিয়েছে, আমার পা ক্রমশ ক্ষত তৈরি হচ্ছে, কেটে যাচ্ছে, পুঁজ পড়ছে, পোকা হচ্ছে, এসব হচ্ছে। তো বাবা তখন বলে, সূর্যদেব বলে, দেখ সবটা আমি ঠিক করতে পারবো না, তা তোকে আমি একটা কুকুর গিফট করছি। এই কুকুরটা ওই ক্ষত জায়গাতে চেটে দিলে চাটতে চাটতে তোর ক্ষত কিন্তু পরিষ্কার থাকবে। আর কুকুর যেমন নিজের গা কামড়ে তার পোকা টোকা পরিষ্কার করে, এও কিন্তু ওই কামড়ে কুমড়ে তো পোকা টোকা পরিষ্কার করে দেবে, তো পাটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আমরা জানি যে কুকুরের জীব অ্যান্টিসেপটিক, সেই পুরাণেও কিন্তু জানতো যে কুকুরের জীব অ্যান্টিসেপটিক। তো বিজ্ঞান তো আজকে এসছে,
পুরাণের মানুষ কি করে জানলো যে, মানে পুরাণে লেখা আছে যে কুকুর দান করা হয় তাকে, এবং সে যাতে চেটে তার ঘাটা পরিষ্কার করে দেয়, এবং এই করতে করতে যমের ঘা কিন্তু মোটামুটি ঠিক হলো। এর সঙ্গে ভরণী নক্ষত্রের যোগ করতে হয়। ভরণী নক্ষত্রের মানুষের কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় তাদেরও কিন্তু পায়ের সমস্যা প্রচন্ড হয়। তাদের পা কাটা হবে, তাদের পায়ে অ্যাঙ্কেলে আঘাত থাকবে, না হলে সেখানে সেলাই পড়বে, না হলে ভাঙবে, না হলে পায়ে ব্যথা হবে, পা চিবোবে, হাঁটুর সমস্যা হবে। এছাড়াও নার্ভের সমস্যায় ভরণী নক্ষত্রের মানুষরা কিন্তু ভীষণ ভোগে। এবং যম যেহেতু পরবর্তীকালে যমরাজ হয়, তো সেখানে যমের অনেস্টিও একটা বিশাল ব্যাপার। যম খুব আইন মাফিক এবং খুব সৎ। তার কারণ যমনি মানে তার বোন যমের প্রতি আকৃষ্ট হয়, এবং প্রথম থেকেই ভালো লাগতো। একটা সময় একটা ফাঁকা জায়গায় যে সে যমকে প্রেম নিবেদন করে তার বোন। যম কিন্তু সেই ডাকে সাড়া দেয়নি। যম সেখানে বলে তুমি আমার বোন। তো এটা একটা অন্য ক্ষেত্র। সব ভালোবাসার এক রূপ নয়, এক একটা ভালোবাসার এক একটা রূপ। বোনের ভালোবাসার যে রূপ, তার সঙ্গে স্ত্রীর ভালোবাসার যে রূপ, মা বাবার সঙ্গে ভালোবাসার যে রূপ, প্রত্যেকটা রূপের কিন্তু পার্থক্য আছে। তো এই যে আইন মাফিক বোনকে বুঝিয়ে তাকে যে সেই জায়গা থেকে নিরস্ত করা, এই জন্য ভরণী নক্ষত্রের মানুষরা কিন্তু ভীষণ বেশি, এরা কিন্তু খুব আইনানুগ এবং আইন মেনে চলে এবং আইন নিয়ে চলে। কিন্তু যদি আকাশের দিকে তাকাই, তাহলে আকাশের দিকে ভরণী নক্ষত্রের রূপ কিরকম? আকাশেতে, এবার বিজ্ঞানে আসি, যে ভরণী নক্ষত্রের রূপ হচ্ছে 3টে তারা। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছে দর্শক বন্ধু যে 3টে, এটা কিন্তু আমি এঁকেছি, আমি খুব ভালো আঁকতে পারি না, মানে যতটা পেরেছি, মানে হ্যাঁ, মানে তারাকে তারার মতো চেষ্টা করেছি আঁকতে আর কি। ঠিক আছে, তো দেখুন ভালো করে যে এখানে 3টে তারা দিয়ে 3টে আবেগের কথা বলা হয়েছে। এবং এই যে 3টে তারা, এটা কিন্তু সমবাহু, এটাও কিন্তু সমবাহু ত্রিভুজ। মানে প্রথমটার থেকে দ্বিতীয়টার দূরত্ব, দ্বিতীয়টার থেকে তৃতীয় দূরত্ব কিন্তু এক। এই 3টে নক্ষত্র, অনেকে বলে এটাকে দেখতে ভ্যাজাইনার মতো, আমি তা বিশ্বাস করি না। আমার বক্তব্য ত্রিভুজই। এই ত্রিভুজ যে নক্ষত্র 3টের যে দেখছেন, এটাই কিন্তু ভরণী নক্ষত্রের রূপ। এই 3টে নক্ষত্র নিয়ে কিন্তু ভরণী নক্ষত্র তৈরি। এবং এই 3 নক্ষত্র আকাশে যে মেষ রাশিতে যে স্থানে এরা বসবাস করে, যেখানে এরা থাকে একদম মেষ রাশির উত্তর পূর্ব দিকে যেখানে এরা থাকে, সেখানে কিন্তু এই 3 নক্ষত্র মিলে মানুষের সঙ্গে ম্যাচেবল ক্যারেক্টার, এদের ক্যারেক্টারের সঙ্গে ম্যাচিং রয়েছে। এটা নক্ষত্র বিজ্ঞান পড়লে কিন্তু আপনারা সেই মানসিকতার সঙ্গে, ক্যারেক্টারের সঙ্গে মানুষের ক্যারেক্টারের একটা মেলবন্ধন পাবেন। এটা গেল বিজ্ঞানের কথা। এবার আসি বর্তমানে ভরণী নক্ষত্রর ক্ষেত্র এবং তার মানসিকতা। প্রথম কথা হচ্ছে এরা অনেস্ট, আগেই বলেছি। দ্বিতীয় কথা হচ্ছে এদের রোগ ভোগ নিয়ে খুব ভুগতে থাকে, মাথার যন্ত্রণা থেকে, গায়ের ব্যথা থেকে, পায়ের ব্যথা থেকে, স্পন্ডেলাইটিস থেকে খুব ভুগতে থাকে। তৃতীয় কথা, যম যেহেতু ছোটবেলায় ফ্যামিলির মধ্যে সেরকমভাবে সেই আকর্ষণটা পায়নি, একটু নেগলেক্টেড। ভরণী নক্ষত্রের মানুষ কিন্তু সংসারে প্রচুর কাজ করে, সংসারে সকলের জন্য অনেক ভাবনা চিন্তা করে, তাদের সাপোর্টে দাঁড়ায়, তাদের জন্য বাইরের লোকের সঙ্গে লড়াই করে, সংসারে কি করে আয় পয় উন্নতি বাড়বে তার চেষ্টা করে। তারপরেও কিন্তু ভরণী নক্ষত্রের মানুষরা সংসারে নেগলেক্টেড থাকে। যতটা তাদের সংসারে প্রাপ্য কিংবা প্রাপ্তি থাকে, সেটা কিন্তু তারা পায় না। তাদের কাছ থেকে মানুষ সাহায্যটা নেয়, নিয়ে আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ থ্যাংক ইউ, ঠিক আছে, মানে ব্যাপারটা এইরকম। এতে তাদের একটা মানসিক ফ্রাস্ট্রেশন তৈরি হয়, একটা হতাশা তৈরি হয় যে এত কিছু করলাম তারপরেও তারা কিন্তু ভীষণ ইমোশনাল বলে, আবেগের বশে তারা কিন্তু আবার তারা কাজে লিপ্ত হয়। এবং এরা যেহেতু সত্যি কথা মুখের উপরে মানুষকে বলে, স্পষ্ট কথা বলে, তাই এদের প্রথম দিকে বন্ধু তৈরি হলেও পরের দিকে বন্ধুত্ব জায়গাটা অনেকটাই নষ্ট হয়ে যায়, এবং এরা সেই জায়গাটা মেনটেন করতে পারে না। তো ভরণী নক্ষত্রের এই সততা, এর জন্য কিন্তু এদের শত্রুভাব অনেক বেশি তৈরি হয়ে যায়। তো এটা গেল ভরণী নক্ষত্রের ব্যাপার। যদি আপনাদের যাদের ভরণী নক্ষত্র আছে, কমেন্টে যদি আপনারা লেখেন। আপনার অনুষ্ঠানটা এত সুন্দর হচ্ছে,
মানে এত সুন্দর করে আপনি পুরাণের সঙ্গে জ্যোতিষের সঙ্গে বিজ্ঞানকে মেলালেন। আমাদের তো মনে হয় আমাদের সবারই ইচ্ছা করছে নিজেদের নক্ষত্র সম্পর্কে একবার করে জানতে। মানে আপনারা কমেন্টস করবেন, এবং ইউটিউবে তো আপনারা জানেন ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কাছে এপিসোডটা থেকেও যাবে, এবং অবশ্যই আপনারা সেখানে কমেন্ট করে দেবেন, কমেন্টস করে দিয়ে জানতে চাইবেন আপনাদের নক্ষত্র সম্পর্কে। এবং আমি যেটা বললাম তার সঙ্গে মিলল কতটা, আমার নক্ষত্র মিলে যেতে পারে, কতটা মিলল সেটাও বুঝতে পারবে। আচ্ছা, একটা টেলিফোন ফোন এসছে। আচ্ছা, ফোন এলে বলুন ওর রাশি লগ্ন কি। হ্যাঁ নমস্কার, আমি অভিক রায় বলছি মানিকতলা থেকে। মানিকতলা থেকে? হ্যাঁ হ্যাঁ। অভিদাস? হ্যাঁ অভিক রায়। অভিক রায়। আচ্ছা, আপনার রাশি লগ্ন জানা আছে? না না, জানা নেই। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 1988, 25 সেপ্টেম্বর 7:45 PM। 25 সেপ্টেম্বর 1988। 1988। হ্যাঁ। আর সন্ধে 7:45, মানে 7:45। হ্যাঁ। সন্ধে 7:45। কলকাতা? হ্যাঁ, আমি জন্মেছি বাঁকুড়াতে, কিন্তু আমি কলকাতায় থাকি। না না, কোথায় জন্মেছেন ওটাই ইম্পর্টেন্ট আমাদের। হ্যাঁ, বাঁকুড়াতে জন্মেছি। বাঁকুড়া। বাঁকুড়াতে জন্মেছেন। আচ্ছা, প্রথম কথা বলি, নাম কি বললেন? অভিক রয়। অভিক রয়। অভিক বাবু, প্রথম কথা বলি, আপনি যে কোনো ব্যাপারেই খুব শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং বাস্তব বুদ্ধি নিয়ে চলেন, এটা যেমন সত্যি কথা, কিন্তু যে কোনো ব্যাপারে আপনি হঠাৎ মানে খুব অ্যাডভান্স ভাবনা করে একটু টেনশনে পড়ে যান। এই টেনশনটা কি আপনার বরাবরই? হ্যাঁ, এটা হচ্ছে, কিছুদিন যাবত হচ্ছে। মানে রিসেন্টলি এই টেনশনটা কি আপনার বেড়েছে? আগে তো ছিল, এখন কি আরো বেড়েছে? হ্যাঁ, একটু বেড়েছে। হ্যাঁ, এবং শুধু তাই নয়, আপনি যখন কোনো কাজ করেন তখন কি মাঝে মধ্যে আপনার চোখ একটু যদি খেয়াল করেন, চোখের ভেতরটা কি লাল হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে, কিংবা মাঝে মধ্যে কি চোখটা একটু চুলকোয়? হ্যাঁ হ্যাঁ, মানে বেশি চান করলে কিন্তু চোখে লাল হয়ে যায়। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। মানে আচ্ছা, এটা এখানেও তো বিজ্ঞান, অবশ্যই এখানেও অঙ্ক। একদম তাই। এই যে ওনার একটা প্রেশারের মানুষ- একটা সমস্যা তৈরি আছে, এবং ইন ফিউচার উনি দেখবেন উনি যে কোনো ব্যাপারে ওনার প্রেশার ফ্লাকচুয়েট করে। আপনি যদি প্রেশার চেক করেন না, দেখবেন মাঝে মধ্যে আপনার প্রেশার ফ্লাকচুয়েট করে। তো লো প্রেশার, কিন্তু সেটা মাঝে মধ্যে একটু হাইয়ের দিকে চলে যাচ্ছে। কি বলছি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, একদম বুঝতে পেরেছি। আপনার কি লো প্রেশার চেক আমার low করেছেন না নরমাল? না, লো প্রেসারে। লো প্রেশার। হলো তো? মানে এত অ্যাকিউরেট হলো তো? জ্যোতিষশাস্ত্র একটা মানুষকে, মানে পায়ের নখ থেকে আমি মাথা অবাক চুল হয়ে যাচ্ছি পর্যন্ত আপনার কথা শুনে। অবাক, আমিও অবাক হচ্ছি দাদা। আচ্ছা, আর একটা কথা বলি, ছোটবেলায় ধরুন 8 to 10 কিংবা তার পরও মানে হতে পারে, মাথায় কিংবা হাঁটুতে অ্যাক্সিডেন্টালি কোনো চোট পেয়েছিলেন, মনে পড়ে আপনার? হ্যাঁ, একদম একদম। আমি ছোট বয়সে মানে মন্দির থেকে একটা গেট থেকে পড়ে গেছিলাম, মাথায় লেগেছিল। মাথায় লেগেছে? মাথায় লেগেছে, হাঁটুর জন্য ওয়েট করুন, এরপরে হাঁটুতে লাগার একটা ব্যাপার আছে। হ্যাঁ, হাঁটুতেও লেগেছিলাম, আমি বাস থেকে পড়ে গেছিলাম, হাঁটুতে লেগেছিল। লো প্রেশার, প্রেশার ফ্ল্যাকচুয়েট করা, চোখ লাল হওয়া, মাথায় লাগা, হাঁটুতে লাগা। এই 2 মিনিটের থেকে আর কি বেশি বলবো আপনাকে? আপনি কর্মের জায়গাটা নিয়ে একটু চিন্তিত, হ্যাঁ, আর কর্মের জায়গায় আর একটা বিবাহটা। হ্যাঁ হ্যাঁ, বিবাহের ব্যাপারটা একটু চিন্তা। তাই তো বলছি, আমিও তো সে কথাই বলছি। আপনার সঙ্গে আপনি তো আমার সঙ্গে সহমত। কর্মের জায়গাটার বিবাহ, এই দুটো জায়গায় নিয়ে আপনি ব্যালেন্সে থাকলেও একটু নার্ভাস, কারণ ব্যালেন্সটা আর একটু হাই মাপে, মানে আর একটু ওপর দিকে যাচ্ছে না। ব্যবসা সংক্রান্ত ব্যাপার নিয়ে কি আপনার ভাবনা চিন্তা হচ্ছে? হ্যাঁ, ব্যবসা সম্মত ব্যাপার নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, কিন্তু আমি সেইভাবে কনফিডেন্স পাচ্ছি না। হ্যাঁ, ওই কনফিডেন্সের জন্য ওই বিবেকানন্দের যেমন রামকৃষ্ণ ছিল, আপনার জন্য আমি বসে আছি। সে তো অবাক হয়ে যাচ্ছে আপনার কথা শুনে, সত্যি আমার খুব ভালো লেগেছে। দেখুন, আমি একটা আপনার কাছে যাবো আমি। একদম। তবে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে একজন মানুষের কাছে আপনি আপনার ডেট অফ বার্থটা দিয়েছেন, শুধু ডেট অফ বার্থ, কতটুকু সময় নিয়েছেন আপনাকে বিশ্লেষণ করতে A to Z? তার মানে আপনি যদি আসেন, উনি তো 2 থেকে 3 জনের বেশি দেখেন না, এবং এক একজন মানুষকে মনে হয় অনেকটা সময় নিয়ে 1 ঘন্টা, 1 ঘন্টা 45 মিনিট, কখনো কখনো জটিল হলে 1.5 ঘন্টা লেগে যায়।
আচ্ছা। দেখো তনুশ্রী, আমি বলি কি, এই যে কি নাম বলে তোমার ভাই? অভিক রায়। অভিক, আচ্ছা, অভিক লাইনে নেই তো? না, নেই, ঠিক আছে। আমি বলি 2-10 টাকা বাড়ানোর জন্য আচার্য অন্নভারতী নয়। কেউ যদি স্বপ্ন দেখে, তার গাড়ি নেই, তার গাড়ি করতে চাইছে, বাড়ি নেই, তার বাড়ি করতে চাইছে, কিংবা ফ্ল্যাট নেই, সে ফ্ল্যাট কিনতে চাইছে, কিংবা টাকা নেই, তার টাকার বাড়াতে চাইছে, আমি কোনো লোভ দেখাচ্ছি না দর্শক বন্ধু, ইটস আ ওয়ে। আপনার জীবনেই এগুলো আছে, কিন্তু আপনি খুঁজে বেড়াচ্ছেন। আপনার টাকা রয়েছে বুক পকেটে, আপনি পাঞ্জাবির কিংবা ফতুয়ার এই পকেট দেখছেন, এই পকেট দেখছেন, প্যান্টের পকেট দেখছেন, পেছনের পকেট দেখছেন, কিন্তু বুক পকেটে টাকা আছে, আপনি দেখতেই পাচ্ছেন না। কিন্তু আপনার পকেটেই টাকা আছে, আপনি ভাবছেন কোথায় রাখলাম, কোথায় রাখলাম। যেমন বাড়িতে অনেক সময় গয়না হারিয়ে যায়, খুঁজে পাচ্ছে না, কোথায় গেল, হারিয়ে গেল। হারাইনি, ওটা বাড়িতেই আছে, কিন্তু খুঁজে পাচ্ছে না, সঠিক দিশা পাচ্ছে না যে কোন দিশাতে গয়নাটা রাখা আছে। এই দিশাটা দেখাবে হলো আচার্য অর্ণবভারতী। আমার কাজ, আপনার লাখ টাকা আপনার বুক পকেটেই আছে, আমি আপনাকে অলৌকিক কিচ্ছু দিতে পারবো না। এই যেমন করে অভিকের বিচার করলাম 2 মিনিটে, সেম ভাবে কিন্তু আমি আপনার যখন আমার মানে আসেন আমাকে দেখাতে, তখন আমি এই বিচারটাই করি যে আপনার পকেটের কোথায় টাকাটা আছে, ওটা শুধু আপনাকে আমি দেখিয়ে দিই। আপনার টাকা আপনি পকেট থেকে বার করেন, এখানে আমার কোনো অলৌকিক ক্ষমতা নেই। তো আমরা একটু আলোচনা করি 2026-এর এখন ভোট রঙ্গ চলছে, হ্যাঁ। কিন্তু ভোটের পরে আবার যেই আসুক না কেন আমাদেরই কাজ করতে হবে, আমাদেরই কাজ করে খেতে হবে। আপনাকেও এই পেশাতেই থাকতে হবে, আমাকেও এই পেশায় থাকতে হবে, অভিজ্ঞকেও চাকরির ব্যাপারে বা ব্যবসার ব্যাপারে ভাবনা চিন্তা করতে হবে। ইচ অ্যান্ড এভরি পার্সন আমাদের কাজ করেই খেতে হবে। তো এই 2026-এ প্রত্যেক বছরই তো কেউ না কেউ হাইক নেয়, তো নক্ষত্র নিয়ে যখন আপনি আলোচনা করছেন, কোন নক্ষত্রের কর্মে উন্নতির যোগ রয়েছে? 2026-এ যদি নক্ষত্র বলতে প্রথম কথা বলবো, পুষ্যা নক্ষত্র একটা বিরাট হাইপ চলছে। এবং এই যে মে জুন মাস আসছে, এই মে জুন মাস থেকে কিন্তু পুষ্যা নক্ষত্রের বিশাল উন্নতি আছে, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে। আমি বলি সুযোগ আছে, আর সুযোগ হলো গ্যাস বেলুনের মতো, হাত থেকে বেরিয়ে গেলে আর আসে না, ঠিক আছে? তো সুযোগটা আছে আপনার হাতে, এবং সেই সুযোগ যদি হাত থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু হবে না। সুযোগকে ব্যবহার করার জন্য আপনি কিভাবে ব্যবহার করবেন, আমার এই প্রোগ্রাম দেখে কে ঘুমিয়ে পড়বেন, নাকি ভাববেন যে না আমি যে দেখাই। তনুশ্রী, তুমি সেখানে খুব ভালো কথা বলেছিলে, যাদের ভাগ্যে আছে তারাই, এটা বাস্তব কথা। আচ্ছা, জন্মকে দেখাতে পারে। যার ভাগ্যে আপনি আছেন যে আমি যাব, আমি জীবনটাকে পাল্টাবো, সবাই তো পাল্টাতে পারেন, সবাই তো ভাবেন, স্বপ্ন দেখেন, কিন্তু কজন পাল্টাতে পারেন? যদি মনে করেন জীবন পাল্টাবেন, তাহলেই বলবো আচার্য অর্ণবভারতী। তবে আমি জাস্ট 10 সেকেন্ড নেওয়া যাবে? হ্যাঁ, 10 সেকেন্ড নেওয়া যাবে। আচ্ছা, এই রীনা সাধুকা রয় একজন বলছেন যে এখানে কমেন্ট করেছেন যে উনার বক্তব্য হচ্ছে যে কেন এত টাকা ভিজিট, এবং এরা কি শুরু করেছে। এরা বলতে আমাদের জ্যোতিষ সমাজকে বলছে। রীনাদি, আপনাকে উদ্দেশ্য করে বলছি, জ্যোতিষীরা একটা মানুষকে শিডিউল্ড করে, এটা বিরাট কাজ। আপনি যখন চুন খেয়ে যদি আপনার গাল পড়ে আর আপনি দইকে গালাগাল করেন, তাহলে আপনি দইটা খাননি, তো আপনি চুন খেয়ে আপনার গাল পড়েছে, দইকে গালাগাল দিয়ে কি হবে। তো রীনাদি, এটা অনেক কিছু বোঝার আছে, যে যখন একটা জায়গায় আপনি কমেন্ট করছেন, তখন কখনোই নিজেকে অসম্মানিত করবেন না। আমরা যারা এখানে বসি, চ্যানেলে বসি, প্রত্যেকে কিন্তু আপনাদের উপকারার্থে বসি, আপনাদের ভালোর জন্য বসি, এটা মাথায় রাখবেন। আজকে অভিক কিন্তু বললো, আমি অবাক হয়ে যাচ্ছি, এটা মেলে কি করে, যদি এইভাবে মেলানো যায়, জীবনকে মিলিয়ে দেওয়া যায়, একজন প্রপার অ্যাস্ট্রোলজার জীবনকে মেলাতে পারেন। তো আপনাকে ভালো কিছু পেতে গেলে ভালো কিছু তো করতেই হবে। একদম তাই। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন।